মাত্র 4টে অধ্যায় করতে হবে, 3, 4, 5, 7। আর থিওরির জন্য প্রথম 3টে অধ্যায় আর শেষের 2টা অধ্যায়। আর যে বোর্ড প্রস্তুত অনুযায়ী পড়তে চান সেগুলো সাজেশনে দিছি, ওগুলো দেখবেন। প্রথমে সবাই বের করেন 3 নম্বর অধ্যায়তে চলে যান। স্যার প্রথম 3 অধ্যায়। প্রথম 3 অধ্যায়। 3 নম্বর অধ্যায় পার হয়ে চলে গেছিলাম আমি। গুড। কতদূর চলে গেছে দেখেন। 3 নম্বর অধ্যায়ের অঙ্ক প্রথম 3 ভাগে ভাগ করা হয়েছে। অ্যাক্টিভিটি মেথড, এবিসি এবং ট্র্যাডিশনাল কস্ট মেথড, আর অ্যাক্টিভিটি কস্ট পোল। 3 ভাগে ভাগ করে অঙ্কগুলো সাজানো আছে। অ্যাক্টিভিটিগুলো কি? এবিসি কস্টিং সিস্টেমে এই অধ্যায়ে আমাদের মূলত ওভারহেড ডিস্ট্রিবিউশন করতে হবে। আমরা জানি কস্টকে 2 ভাগে ভাগ করা হয়, প্রাইম কস্ট আর ওভারহেড কস্ট। প্রাইম কস্ট হচ্ছে সরাসরি প্রত্যক্ষ হবে উৎপাদনের সাথে জড়িত যে সমস্ত আইটেমগুলো, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ভেরিয়েবল কস্ট, ডাইরেক্ট চার্জেবল কস্ট, এই আইটেমগুলো, এগুলো প্রাইম কস্টের উপাদান। আর ওভারহেড হচ্ছে উপরিব্যয়। এই উপরিব্যয়গুলো প্রোডাকশন অনুযায়ী আলাদা আলাদা করে ভাগ করে নিতে হয়। তো সেই অ্যাক্টিভিটি অনুযায়ী সব ভাগ করে দিছি। এখানে মোট টোটালি 67টা অ্যাক্টিভিটি দিছি, কিন্তু আসলে এই অ্যাক্টিভিটি কিন্তু আমাদের কাজে লাগে না। এটা একটা তালিকা জাস্ট, এসবগুলো আমাদের দেশে ব্যবহার নেই এরকমভাবে। যেমন ব্যাচ লেভেলে 18টা আইটেম আছে, এই 18টা আইটেম ব্যাচ লেভেলে ভাগ করা হয়। তারপরে প্রোডাক্ট লেভেলে প্রায় 9টা আইটেম আছে, প্রোডাক্ট লেভেল দিয়ে এই 9টা আইটেম ভাগ করা হয়। এরপরে ফ্যাসিলিটি লেভেল, ইউনিট লেভেল, ইউনিট দিয়ে ভাগ করতে হবে কোন কোন ব্যয়গুলোকে। নাম্বার অফ প্রোডাকশন, এগুলো আমাদের কিন্তু লাগবে না, জাস্ট কয়েকটা আইটেম লাগবে। আর তার মধ্যে সূত্র দিয়ে দিছি উপরে যে মেশিন আওয়ার রেট, এটা আমাদের লাগবে। যে মেশিন আওয়ার রেট কীভাবে ভাগ করব? বাজেটেড মেশিন কস্টকে, ইঞ্জিনিয়ারিং কস্টকে বাজেটেড মেশিন আওয়ার দিয়ে ভাগ করতে হবে, এই মেশিন আওয়ার রেট হয়ে যাবে। এটাই সহজ কথা। ডাইরেক্ট লেবার আওয়ার রেট, বাজেটেড লেবার কস্টকে লেবার আওয়ার দিয়ে ভাগ করতে হবে। রেট পার ম্যাটেরিয়াল মুভ, বাজেটেড ম্যাটেরিয়াল কস্টকে বাজেটেড ম্যাটেরিয়াল মুভ দিয়ে ভাগ করতে, মুভ দেওয়া থাকবে তখন কতবার ট্রান্সফার করা হলো, সরানো হলো, মুভ করা হলো। কন্ট্রিবিউশন মার্জিন, লস হতে পারে, গেইন হতে পারে। গ্রোস লস বা গ্রোস প্রফিটকে অপারেটিং কস্ট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে। এটা অবশ্যই ব্যবহার কম। এভারেজ রেট অফ রিটার্ন, এটিকে এভারেজ ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করে 100 গুণ করলে পার্সেন্টেজ পাওয়া যাবে। এর নিচের এই পার্সেন্টেজ দুটো দেখানো হয় না, উপরে এইগুলো কস্টগুলো ভাগ করা হয়। এখন একটা কথা বলবো বলেন। স্যার। স্যার আমাদের এই লেভেলগুলোর মধ্যে যদি আপনি প্রশ্ন বই দিয়েছেন, কোনগুলো আমাদের জন্য মানে মনে রাখার মতো, ওই একটু যদি একটু লাল করে যদি আমাদের স্ক্রিনশট দিতেন আমাদের। এগুলো আমরা ওই নিচে যাই দেখতেছি, কারণ 67টা বাছাই করা যেমন মেশিন সেটআপ, এটা আসে সাধারণত, এটার মধ্যে থেকে আসে। আচ্ছা, তারপরে প্রোডাকশন শিডিউলিং, এটা দেওয়া হয় না। ট্রাভেলিং এক্সপেন্স, এটাও নেই। কস্টে ক্যাপিটাল নেই, মানে ব্যবহার নেই এগুলোর। এমনি তালিকা দিয়ে রাখছি কিন্তু আসলে কোনো ব্যবহার নেই। মেশিন অপারেশন, মেশিন আওয়ার, এটা হয়, এটা চলে। অর্ডার স্যার সাইজ, প্রশ্ন যেটা আছে এগুলো দেখলেই তো হবে হ্যাঁ নাকি আমরা এখান ওই থেকে? প্রস্তুতির দিকেই যাচ্ছি, খামাখাগুলো নষ্ট করে এই সময় নষ্ট করে লাভ নেই, এখন তো টাইম কম। এখন আসেন 1 নম্বরে আসেন। একটা অঙ্ক আমার এখান থেকেই দিয়েছিল, আমি কয়টা অঙ্ক দিয়েছিলাম 1 নম্বর ফরম্যাটে। 16 সালে এখান থেকে প্রশ্নটা দিয়েছিল 1 নম্বরটা,
হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটি কস্ট ফল? অ্যাক্টিভিটি কস্ট ফল বলতে কি বোঝানো হয়? যে ওভারহেডগুলো একত্রিত থাকে, ডিভাইডেড করার পূর্বে অ্যাক্টিভিটি কস্ট ফল বলা হয়। এখন অ্যাক্টিভিটি মেজার, দেখেন কি অবস্থা, মেনশন করতে হবে, মেনশন দ্য অ্যাক্টিভিটি মেজার কস্ট ড্রাইভার। এখন কস্ট ড্রাইভার দিয়ে ভাগ করে দেখাতে হবে অফ ইচ অফ দ্য অ্যাক্টিভিটি কস্ট ফল। অ্যান্ড মেনশন করেন তো যে প্রোডাক্ট ডিজাইন, এটা প্রোডাক্ট ডিজাইন কস্ট কোন অ্যাক্টিভিটি দিয়ে আপনি ভাগ করবেন? নাম্বার অফ প্রোডাক্ট ডিজাইন দিয়ে ভাগ করবেন। আচ্ছা, কাস্টমার সার্ভিস কস্ট সারাদিন অনেক হয়েছে, তা কীভাবে ভাগ করতে হবে? নাম্বার অফ কাস্টমার দিয়ে ভাগ করতে হবে। মেশিন মেইনটেনেন্স কস্ট, মেশিন আওয়ার দিয়ে ভাগ করতে হবে। ইনস্পেকশন আওয়ার দিয়ে ভাগ করতে হবে। কয়টা আইটেম হলো? 4টা আইটেম। এই 4টা আইটেম একটু দেখাই দিতে হবে। কস্ট ড্রাইভার দেখাই দিলে বাস 4 মার্ক। মানে কোন কস্টকে কোন অ্যাক্টিভিটি দিয়ে ভাগ করতে হবে, যার সাথে যার সম্পর্ক আছে সেইটা দিয়ে তাকে ভাগ করে লাভ আছে নাকি? বুঝতে পারছেন শাহাব? জি স্যার, এগুলো পারবো স্যার। এই তো, এই একটা করলেই হবে, আর এইগুলো করা লাগবে না। আমি এইগুলো দিয়েছি, এগুলো লাগে না এখন আর, কারণ ওদিকে অনেক অঙ্ক আছে, খামাখা এখানে সময় নষ্ট করলাম না। ট্র্যাডিশনাল এবং এবিসি কস্টিং সিস্টেম। দেখেন, আগে কিন্তু মানুষ তখন বুঝতো না, তখন একই মালিকানায় একসাথে এই খরচগুলো সংগঠিত হয়, তখন কি করতো? টোটাল প্রোডাকশন দিয়ে টোটাল কস্টকে ভাগ করে কস্ট পার ইউনিট তৈরি করতো। কিন্তু পরবর্তীতে আপডেট হওয়ার পরে দেখছে যে না, আসলে কস্ট পার ইউনিট ওইভাবে দেখালে হবে না, প্রত্যেকটা অ্যাক্টিভিটি অনুযায়ী তাদের রেট পার ইউনিট দেখাতে হবে। যেমন দেখাচ্ছে, আগে কিন্তু আমাদের পরীক্ষার রেজাল্ট কেমন দিত? শুধু নাম্বারের উপর বেসিস করে একটা পরীক্ষার রেজাল্ট দিত, যে এত নাম্বার বেশি পেয়েছে, সর্বোচ্চ পেয়েছে, তাহলে সে ফার্স্ট এই ক্লাসে। কিন্তু এখন তার উপস্থিতি, তার পরীক্ষার নাম্বার, তার আচরণ, সারা বছরের তার ব্যবহারগুলো সব বিবেচনা করে সেখানে 5, খেলাধুলায় কত পায় সেখান থেকে 2, এরকম সব অ্যাক্টিভিটিগুলো তার খেয়াল করে তারপরে এখন পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়, ঠিক না? কি মনে হয়? এখন ট্র্যাডিশনাল কিন্তু যে আগে দেখেন একই মালিকানায় 2টো প্রোডাক্ট ছিল, প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি। এখন প্রোডাক্ট এ 50,000 ইউনিট উৎপাদন হয়েছিল, আর প্রোডাক্ট বি 20,000 ইউনিট উৎপাদন হয়েছিল। মোট 70,000 ইউনিট উৎপাদন হয়েছে, 2 ধরনের প্রোডাক্ট। তো লেবার আওয়ার এ প্রোডাক্টে 30,000 ঘন্টা সময় লাগে 50,000 উৎপাদন করতে, আর বি প্রোডাক্টে 40,000 ঘন্টা সময় লাগে বি প্রোডাক্ট মাত্র 20,000 উৎপাদন করতে। 20,000 উৎপাদন করতে 40,000 ঘন্টা সময় লাগে, তাহলে এই প্রোডাক্টের দাম একটু বেশি হওয়ার কথা, কারণ এখানে বেশি সময় ইউজ হয়েছে। মেশিন সেট আপ আওয়ার্স পার প্রোডাক্ট লাইন, দেখেন 100 বার সেট আপ করে 50,000 উৎপাদন হয়েছে, আর সরি 100 বার না, 1000 বার, আর 4000 বার সেট আপ হয়ে 20,000 উৎপাদন হয়েছে। তাহলে মেশিন সেট আপ খরচ তুলনামূলক কিন্তু বি প্রোডাক্টে বেশি হওয়ার কথা, এর অ্যাক্টিভিটি বেশি। ইনস্পেকশন আওয়ার্স 2000 ঘন্টা সময় ইউজ হয়েছে 50,000 প্রোডাকশনের জন্য, আর 3000 ঘন্টা সময় ইউজ হয়েছে 20,000-এর জন্য। সেই ইনস্পেকশন কস্টও দেখছি প্রোডাক্ট বির জন্য একটু বেশি খরচ হয়েছে। সব মিলাই কি প্রোডাক্ট বির মূল্য বেশি হওয়ার কথা এর তুলনায়, ঠিক কি না? অ্যাক্টিভিটি তো তার বেশি, আমার সব বেশি বেশি সময় লাগছে, তো বেশি সময় লাগলে তো তার প্রোডাক্টের দাম বেশি হবেই। এখন দেখেন, সেই ওভারহেড বলছে বাজেটেড মেশিন সেট আপ কস্ট, ওভারহেড একটা, ইনস্পেকশন একটা, দুইটা ওভারহেড আছে। এই ওভারহেডটা ভাগ করতে হবে 2টা পদ্ধতিতে, একটা হলো ট্র্যাডিশনাল পদ্ধতি আর একটা হলো অ্যাক্টিভিটি পদ্ধতি। 2টা পদ্ধতিতেই করাবো, তখন পার্থক্য বুঝতে পারবেন যে এই 14 লাখ টাকা। এখন আগের নিয়ম অনুযায়ী, ট্র্যাডিশনাল নিয়ম অনুযায়ী, ডিটারমাইন দ্য ওভারহেড কস্ট পার ইউনিট ইউজিং দ্য ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম। সিস্টেম ছিল কিরকম? 14 লাখ টাকা ভাগ হলো 70,000 ইউনিট। 70 কোথায় পেলাম? ওই 50,000 আছে এ প্রোডাক্ট,
আর বি প্রোডাক্ট 20,000, এই মোট হলো 70,000। তো 70,000 দিয়ে ভাগ করেছি, প্রতি ইউনিটের রেট 20 টাকা পার ইউনিট, বাস কস্ট পার ইউনিট 20 টাকা হয়ে গেছে। কিন্তু এই পদ্ধতিটা এখন চলে না, কারণ যার অ্যাক্টিভিটি বেশি, যার পিছনে বেশি সময় দিলাম তার যা দাম, আবার যার কম সময় দিলাম তারও একই দাম, এটা মেনে নেওয়া যায় না। অ্যাক্টিভিটি অনুযায়ী দেখাতে হবে। এবার বলছে ডিটারমাইন দ্য কস্ট পার ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইউজিং দ্য এবিসি কস্টিং সিস্টেম। অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে এই ওভারহেড কস্টগুলো ভাগ করো, তাহলে অ্যাক্টিভিটি রেট বানাতে হবে। আচ্ছা, এখন কস্ট ড্রাইভার আছে, লেবার আওয়ার একটা, মেশিন সেট আপ একটা, আর ইন্সপেকশন, 3টা কস্ট ড্রাইভার আছে। এগুলো দিয়ে ভাগ করতে হবে ওভারহেড খরচগুলোকে। খরচ আছে কয়টা? সেট আপ কস্ট, ইন্সপেকশন কস্ট, 2টা। 3টা ড্রাইভার, 2টা কস্ট ভাগ করতে হবে। তাহলে কার সাথে কোন ড্রাইভার মিলবে? ইন্সপেকশন, প্রথমটা আছে সেট আপ কস্ট, মেশিন সেট আপ কস্ট ভাগ করতে হবে মেশিন সেট আপ আওয়ার দিয়ে। ইন্সপেকশন কস্ট ভাগ করতে হবে ইন্সপেকশন আওয়ার দিয়ে। তাহলে লেবার আওয়ারটা পড়ে থাকলো, ওইটা কোনো কাজে লাগলো না। অ্যাক্টিভিটি রেট বের করতেছি, সবাই একটু খেয়াল করেন। নাম্বার বি, ওভারহেড রেট যাতে এবিসি সিস্টেম অনুযায়ী করবো, 2টা স্টেপ করা লাগবে। প্রথম স্টেপের কাজ হলো ক্যালকুলেশন অফ ওভারহেড রেট পার অ্যাক্টিভিটি, মেশিন সেট আপ আওয়ার্স আর ইন্সপেকশন কস্ট। অ্যামাউন্টটা প্রথমে লিখলাম 8 লাখ আর 6 লাখ। এবার ভাগ হবে, উপরে অ্যাক্টিভিটিগুলো যোগ করে নিই। মেশিন সেট আপ আওয়ার্স কত? 1000 আর 4000, মোট 5000। 5000 ঘন্টা দিয়ে 8 লাখ রে ভাগ করলে প্রতি ঘন্টা 160 টাকা। আর ইন্সপেকশন হচ্ছে 2000 আর 3000, 5000 ঘন্টা, 6 লাখ রে 5000 দিয়ে ভাগ করলে হবে 120 টাকা পার আওয়ার। এটা রেট পার আওয়ার হলো, রেট পার অ্যাক্টিভিটি হলো। এবার কস্ট পার অ্যাক্টিভিটি দেখাচ্ছি, দেখেন। ওই মেশিন সেট আপ কস্ট আর ইন্সপেকশন কস্ট, এই 2টাই তো। তাহলে রেট ছিল 160, কিন্তু এই 160-এর সাথে কার গুণ করতে হবে? এ প্রোডাক্টের জন্য 1000, বি প্রোডাক্টের জন্য 4000-এর সাথে। তো লিখলাম 1000 গুণন 160, এ প্রোডাক্টের ব্যয় চলে আসলো 1,60,000 টাকা। 4000 গুণন 160, এতে আসলো 6,40,000 টাকা। আর ইন্সপেকশন কস্ট, ইন্সপেকশন আওয়ার হচ্ছে 2000 ঘন্টা, 120 টাকা, গুণ করলে 2,40,000 টাকা। 3000 ঘন্টা, 120 টাকা, গুণ করলে আসবে 3,60,000 টাকা। এখন দেখেন 1,60,000 আর এই 6,40,000, এ দুটো যোগ করলে কিন্তু 8 লাখ টাকা হয়। আবার 2,40,000 আর 3,60,000, এই দুটো যোগ করলেও কিন্তু ওই 6 লাখ টাকা হবে, মিলে যাবে কিন্তু। এখন এ প্রোডাক্টের ব্যয় হয়েছে এই পর্যন্ত 4 লাখ টাকা, আর বি প্রোডাক্টের ওভারহেড ব্যয় হয়েছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা ব্যয় করে 20,000 ইউনিট উৎপাদন করেছি, 4 লক্ষ টাকা ব্যয় করে 50,000 ইউনিট উৎপাদন করেছি। তাহলে কস্ট পার ইউনিট কত? 50,000 দিয়ে 4 লাখ রে ভাগ করলে 8 টাকা পার ইউনিট। আর বি প্রোডাক্টের 50 টাকা পার ইউনিট। কোথায় আমরা 20 টাকা দিয়ে বিক্রি করতেছিলাম যে পার ইউনিট 20 টাকা ট্র্যাডিশনাল অনুযায়ী, আর অ্যাক্টিভিটি অনুযায়ী কি হলো 8 টাকা আর 50 টাকা। এখন আমাদের কস্ট সঠিকভাবে নির্ধারণ হয়েছে যে কোন পণ্যের দাম কত। যেখানে এখন কাঁচামাল কিনতে গেলেও তরকারি বাজারে একই পণ্য 3 ভাগে ভাগ করে, 4 ভাগে ভাগ করে, এটা এত টাকা, এটা 1 টাকা বেশি, এটা 1 টাকা কম, এরকমভাবে আলাদা আলাদা ক্যাটাগরি ভাগ করে না, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এইসব অ্যাক্টিভিটি এরকম ডিভাইডেড করা সব। তাহলে এই ধরনের অঙ্ক আসলে পারবে? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা অঙ্ক করাবো, এটা আর কি লেবারের উপর বেসিস করে বলা হয়েছে। 2 নম্বর অঙ্কে চলে আসেন প্রোডাক্ট এম আর প্রোডাক্ট এন। ইউনিট প্রডিউস 20 ইউনিট, 20 ইউনিট, দুটোই 20 ইউনিট উৎপাদন হয়েছে। মেটেরিয়াল মুভ পার প্রোডাক্ট ইউনিট, ওই যে আমরা তালিকার মধ্যে 68টা যে তালিকা দেখাইছিলাম ওই জায়গায় কিন্তু মুভ ছিল, তাই না? মেটেরিয়াল মুভ। এম প্রোডাক্টে মুভ একটু কম, তাহলে এর খরচ কম। এন প্রোডাক্টে মুভ বেশি, তাহলে এর খরচ বেশি। ডাইরেক্ট লেবার আওয়ার্স পার ইউনিট 870 ঘন্টা, 870 ঘন্টা। লেবার কিন্তু আবার ঠিক আছে, 870 ঘন্টা করেই আছে। বাজেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং কস্ট
কস্ট মাত্র একটা, এটাই আমাদের ভাগ করতে হবে। ডিটারমাইন দ্য কস্ট পার ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইউজিং দ্য ভলিউম বেজ অ্যালোকেশন, বন্টন করতে হবে মেথড অফ ভলিউম বেজে বন্টন করতে হবে, ব্র্যাকেটে বলছে ডাইরেক্ট লেবার আওয়ার দিয়ে ভাগ করতে হবে। তো লেবার আওয়ার তো এইটা 870। 2 নম্বর বলছে ডিটারমাইন দ্য কস্ট পার ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইউজিং দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং। তাহলে দুইটা পদ্ধতিতে আমরা ভাগ করব। এবার কিন্তু ডাইরেক্ট লেবার আওয়ার বলে দিয়েছে। তাহলে 1 ইউনিট উৎপাদন করতে 870 ঘন্টা সময় লাগে, 20 ইউনিট উৎপাদন করতে কত সময় লাগে? প্রথম এম প্রোডাক্টের 870 গুণন 20, এতে ঘন্টা বেরোলো 17,400 ঘন্টা। আবার এন প্রোডাক্টে সেখানেও কিন্তু 17,400 ঘন্টা, 34,800 ঘন্টা। 1,74,000 টাকাকে ভাগ করলাম, পার আওয়ার রেট আসলো 5 টাকা, কিন্তু কস্ট পার ইউনিট তো হয়নি, সেটা একটু লেবার আওয়ার রেট হয়েছে। এখন এম প্রোডাক্টের খরচ আর এন প্রোডাক্টের খরচ এটা তো দেখানো হয়নি, ওটা দেখানোর জন্য আবার নিচেই ছক করতে হবে, ক্যালকুলেশন অফ ওভারহেড কস্ট পার ইউনিট। টোটাল ডাইরেক্ট লেবার আওয়ার্স, আওয়ারগুলো 17,400 ঘন্টা লেখা হলো। রেট পার আওয়ার 5 টাকা করে, এই 5 টাকা কিন্তু উপরে যেটা পেয়েছে ওইটা। এখন তাহলে এম এর জন্য খরচ কত? এম এর খরচ হয়েছে 17,400 ঘন্টা, 5 টাকা করে 87,000 টাকা, এটা 87,000 টাকা। আচ্ছা, এখন ইউনিট প্রডিউস হয়েছে 20 ইউনিট। 20 ইউনিট দিয়ে 87,000কে ভাগ করলে কস্ট পার ইউনিট আসবে 4350 টাকা, 4350 টাকা। ব্যাস, এইটা আমাদের খরচ, কস্ট পার ইউনিট শেষ। কমেন্ট চাইনি, কমেন্ট দেওয়া 20 ইউনিট কি দেয়া ছিল স্যার? হ্যাঁ, ইউনিট ওই যে 20 ইউনিট উৎপাদন দেখানো রয়েছে। তাহলে 20 ইউনিটের জন্য মূলত আমাদের ব্যয় হয়েছিল এই 87,000 টাকা। কারণ ওই যে 20 ইউনিটের জন্য কত ঘন্টা, সেই ঘন্টা অনুযায়ী রেট বের করে টোটাল ব্যয় বের করে নিলাম, সেই ব্যয়কে ইউনিট দ্বারা ভাগ করে নিলাম, পার ইউনিট কস্ট চলে আসলো। লেবার রেট অনুযায়ী দুটোই 4350 করে আসছে, সমস্যা নেই। অ্যাক্টিভিটি বেস কস্টিং এবার আসেন। সাধারণত ট্র্যাডিশনাল লেবার আওয়ার রেট এগুলো তো একই, এগুলো রেট সাধারণত একই রকম হয়। আর অ্যাক্টিভিটি বেস কস্টিং এটা একটু আলাদা হয়। ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইউজিং দ্য এবিসি কস্টিং সিস্টেম। রেট পার ম্যাটেরিয়াল মুভ। স্যার একটু কথা ছিল। হুম, স্যার এই যে এখানে যে ডিরেক্ট লেবার আওয়ার পার ইউনিট, মানে এটা কি প্রতি ইউনিটে 870 ঘন্টা লাগে, এটা বুঝাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, জি। পার ইউনিট মানে 1 ইউনিট উৎপাদন করতে 870 ঘন্টা সময় লাগছে। এরকম আপনার 20 ইউনিট উৎপাদন করতে সময় লাগছে 17,400 ঘন্টা। জি স্যার, এটাই মানে ভাবছি টাকাই দিয়েছে। ঠিক, তার দুইটা প্রোডাক্ট উৎপাদন করতে 34,800 ঘন্টা, আর 34,800 ঘন্টার জন্য ব্যয় হয়েছে 1,74,000 টাকা। তাহলে পার ঘন্টা কত? 5 টাকা। আগে ঘন্টা প্রতি রেট বের করে নিচ্ছি। আচ্ছা, এখন অ্যাক্টিভিটি বেস কস্টিং করাবো। সবাই একটু খেয়াল করি, বি নম্বরে চলে আসেন। 2 নম্বরে বাজেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং কস্ট 1,74,000 টাকা। বাজেটেড ম্যাটেরিয়াল মুভ, এখানে শুধু মুভ ছাড়া তো আলাদা আর কিছুই দেওয়া নেই। 6 এবং 14 কত হয়? 20। একটা মুভ বেশি আছে, একটা মুভ কম আছে। যার মুভ কম তার ব্যয় কম, আর এর মুভ বেশি হয়েছে, এর একটু ব্যয় বেশি হবে। এখন মোট হয়েছে 20 বার। এখন 20 হয়েছে 14 আর 6 যোগ করে 1,74,000কে ভাগ করলে হলো প্রতি মুভের ব্যয় 8,700 টাকা। এখন এম প্রোডাক্ট তৈরি করতে 6 বার মুভ করা লাগছে, আর এন এর জন্য 14 বার। তো 8,700 গুণন 6, এতে আসে 52,200 টাকা। 8,700 গুণন 14, এতে আসে 1,21,800 টাকা। এই হলো আমাদের ব্যয়। এই দুটো যোগ করলে 1,74,000 হয়। এখন একে 20 ইউনিটে ভাগ করব। 52,000কে 20 ইউনিটে ভাগ করলে 2,610 টাকা।
এই 1,21,000-কে 20 ইউনিট দিয়ে ভাগ করলে হবে 6,090 টাকা। ব্যাস, তাহলে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং কস্ট পার ইউনিট, ইউনিট প্রতি রেট, একটা রেট হলো 2610 আর একটা হলো 6,090। যেখানে 4300 হচ্ছিল, এখন কিন্তু দুই রকম হয়ে গেল, অ্যাক্টিভিটি অনুযায়ী রেট আলাদা হয়ে গেছে। কি সহজ আছে না? cost per unit দেখেন XYZ কোম্পানি প্রডিউস দ্য মেক্স দ্য ফ্রম এ সেট, কি কি দেওয়া আছে? XYZ কোম্পানির অ্যাক্টিভিটি কস্ট পোল দেওয়া হলো। সাপোর্টিং ডাইরেক্ট লেবার, নাম্বার অফ ডাইরেক্ট লেবার আওয়ার দিয়ে ভাগ করার পরে অ্যাক্টিভিটি রেট বের করে দিয়েছে আমাদের প্রস্থের ভিতরে। অ্যাক্টিভিটি রেট বের করা থাকলে তো অঙ্ক সহজ হয়ে গেল। ব্যাচ প্রসেসিং কস্ট, ওই যে উপরে ব্যাচ প্রসেসিং কস্ট কী দিয়ে ভাগ করতে হবে? নাম্বার অফ ব্যাচ দিয়ে ভাগ করতে হবে। তো তারা ভাগ করেই দিছে যে কস্ট ড্রাইভার নাম্বার অফ ব্যাচ দিয়ে ভাগ করার পরে রেট পার ব্যাচ 105 টাকা। অর্ডারিং প্রসেসিং কস্ট, নাম্বার অফ অর্ডার দিয়ে ভাগ করে রেট পার অর্ডার 275 টাকা পার অর্ডার। কাস্টমার সার্ভিস, নাম্বার অফ কাস্টমার দিয়ে ভাগ করা আছে 2460 টাকা পার কাস্টমার। দ্য কোম্পানি জাস্ট কমপ্লিট এ সিঙ্গেল অর্ডার, একটা অর্ডার দিছিল ফ্রম ইন্টারসেট দ্য ট্র্যাকিং ফর 1000 কাস্টমার সেট। এটা কাস্টম সেট আছে 1000, একটা অর্ডারে ওই ছিল প্যাকিংয়ে, এক একটা লটে ছিল 1000 সেট। দ্য অর্ডার ওয়াজ প্রডিউস ইন 2 ব্যাচ, এখানে 2টা ব্যাচ আছে। ইচ সেট দ্য রিকোয়ার্ড 30.30 ডাইরেক্ট লেবার আওয়ার। তাহলে লেবার আওয়ার 1 ঘন্টার 0.3। The selling price was 20 টাকা পার ইউনিট, ইউনিট প্রতি 20 টাকা রেট। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 8 টাকা 50 পয়সা পার ইউনিট, অ্যান্ড ডাইরেক্ট লেবার কস্ট 6 টাকা পার ইউনিট। দেয়ার ওয়াজ ইন্টারসেক্ট, তাহলে 6 টাকা পার ইউনিট আসতেছে লেবার খরচ। আবার লেবার কিন্তু এখানে 0.3 ডাইরেক্ট লেবার আওয়ার্স। আচ্ছা, আমাদের তৈরি করতে প্রিপেয়ার এ রিপোর্ট শোয়িং দ্য কাস্টমার মার্জিন, একটা কাস্টমারের কাছ থেকে কত টাকা লাভ করা যাবে, এই খরচগুলো বাদ দেবো। সেল প্রাইস এখানে দেওয়া রয়েছে, আগে এই 20 টাকা করে, সেটা ইনকাম করব। তাহলে কাস্টমার মার্জিন দেখাই, সেল করলাম 20 টাকা দরে 1000 ইউনিটে একটা লট, একজন কাস্টমার নিয়েছে এক লট 1000 ইউনিট, প্রতি ইউনিট 20 টাকা, তাহলে 20,000 টাকা। এখন ম্যাটেরিয়াল 8 টাকা 50 পয়সা পার ইউনিট, ইউনিটের সংখ্যা 1000, তা গুণ করলে হবে 8500 টাকা। লেবার কস্ট 1000 গুণন 6 টাকা, তো 6000 টাকা। সাপোর্টিং ডাইরেক্ট লেবারের রেট ছিল 5 টাকা 50 পয়সা পার ডাইরেক্ট লেবার আওয়ার, তার সাথে গুণ হবে রিকোয়ার্ড 0.3, তাহলে 5 টাকা 50 পয়সা গুণন 0.3, এরকম 1000 ইউনিট, তাহলে সাপোর্টিং কস্ট আসবে 1650 টাকা। এবার ওভারহেডের মধ্যে অর্ডারিং প্রসেসিং কস্ট, অর্ডার প্রসেসিং কস্ট কত আছে? 275 টাকা। এখন একটা অর্ডার, এ তো আর 1000 বার অর্ডার করা লাগেনি, একটা লটে তো 1000 ইউনিট, কিন্তু অর্ডার তো একটা, তো অর্ডার কস্ট কয়বার হবে? ওই একবারই হবে 275 টাকা। ব্যাচ প্রসেসিং কস্ট 2 ব্যাচ, কোথায় বলেছিল? এখানে বলেছিল ইন 2 ব্যাচ, এই ব্যাচ সিস্টেম হচ্ছে 2টা, তাহলে 105 গুণন 2, 210 টাকা। কাস্টমার সার্ভিস কস্ট 2460 টাকা। তো একজন কাস্টমার
একজন কাস্টমার যখন নেবে তার পিছনে আমাদের ব্যয় হবে তার আপ্যায়ন করা, নাস্তা মাস্তা করাতে, কাস্টমার সার্ভিস কস্ট সব মিলে 2460 টাকা। এখন এই পণ্য বিক্রি করলাম 20,000 টাকা। তারপর পাশে যে ব্যয়গুলো, ওভারহেড ব্যয়গুলো হলো সবগুলো দেখালাম, এই 19,095 টাকা ব্যয় হয়েছে। 20,000 থেকে বাদ দিলে 905 টাকা খরচ হয়েছে, লাভ হয়েছে। তাই কাস্টমার মার্জিন 905 টাকা। একজন কাস্টমারের কাছ থেকে ইনকাম হলো 905 টাকা। স্যার বলেন। ওই যে ডিরেক্টলি এবারে 5.50 ইনটু 3.50 কি জন্য করব না স্যার? 3.50 না কিন্তু, ধরো 0.30। ও 0.30 ডাইরেক্ট লেবার আওয়ার্স। তো এই সেট, প্রত্যেক সেটের জন্য আমাদের টাইম নির্ধারণ করা হয়েছে 0.30 ডাইরেক্ট লেবার আওয়ার। এখন সেটের জন্য ব্যয় কত? ব্যয় হয়েছে এখানে বলা হয়েছে নাম্বার অফ ডাইরেক্ট লেবার আওয়ার্স ভাগ করে 5 টাকা 50 পয়সা পার ডাইরেক্ট লেবার আওয়ার। সাপোর্টিং ডাইরেক্ট লেবার আওয়ারের রেট 5 টাকা 50 পয়সা। কিন্তু একটা কাস্টমারের জন্য সাপোর্ট দিতে তো আমাদের 1 ঘন্টা সময় লাগে না, 1 ঘন্টার 0.3 সময় লাগে, 0.3 সময়। তাহলে ওই পার আওয়ার রেট যে 5 টাকা 30 পয়সা, ওকে আমরা 0.3 দিয়ে গুণ করবো। যদি হাফ মিনিট সময় লাগতো, হাফ ঘন্টা, তাহলে এখানে 0.5 থাকতো। তো এখানে 0.3 মানে 30% সময় লেগেছে, তাই 0.3 দিয়ে গুণ করেছি। এরকম 1000 ইউনিট। দেখেন, যখন একটা কাস্টমার ঢোকে একটা পাইকারি দোকানে, তখন কিন্তু লাস্টে তার সব মালটাল গোছাই দিয়ে নাস্তাও করতে দিতে হয়, তাই না? বিরিয়ানি খাওয়াতে হয়, তাকে কাস্টমারের চা খাওয়াতে হয়, তারপরে তার জন্য প্যাকিং ট্যাকিং করে নিতে হয়। এখন দোকানে তো লেবার থাকে, সেই লেবাররা এনার এই ইউনিটগুলো রেডি করে দিচ্ছে, বাইন্ডিং করে দিচ্ছে, সব কষ্টে মাইরে রেডি করে তারপরে কিন্তু কুরিয়ারে পাঠায় দেয়। পাইকারি দোকানে কিন্তু এই কাজ করে। এখন কাস্টমার গেলে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিলাম, পণ্য দিলাম আর চলে গেল, এরকম না। বড় বড় কাস্টমার যারা পাইকারি দোকান, ওই একজন কাস্টমারের কাছে প্রায় 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বিক্রি করে। 2 দিন যদি সারাদিন যদি 2টো কাস্টমার আসে, তো 2 লাখ 3 লাখ টাকা বিক্রি বেচে কিনা হয়। তো এই কাস্টমারের পেছনে কতগুলো ব্যয় আছে, এই ব্যয়গুলো হয়। আমরা বিক্রি করেছি 20,000। এবার ওই ম্যাটেরিয়ালের ব্যয়, লেবারের ব্যয়, তার জন্য আমাদের ওয়ার্কার আছে, তার জন্য আমাদের নাস্তার ব্যবস্থা আছে, কত কিছু, সব কিছু ব্যয়টাই বাদ দিয়ে 19,095 টাকা হয়েছে। 20,000 থেকে বাদ দিলে 905 টাকা প্রফিট থাকলো। একজন কাস্টমারের কাছ থেকে 905 টাকা লাভ হয়েছে। কি ফাহাদ, বুঝতে পারছে অঙ্ক? জি স্যার, পারি স্যার, আলহামদুলিল্লাহ। ওইটা গেল ওই অঙ্ক। আরেকটা এখানে একটা অঙ্ক আছে, 15 নম্বরে দিয়েছিলাম, জামান সুপার কোম্পানি, জামান সুপার মার্কেট। কয়টা অঙ্ক আছে এখানে? 7, 8, 1, 2, 3, 7, 8 অঙ্কগুলো করতে হবে। 9 করা লাগবে না, 10 করা লাগবে না। স্যার 10 ইম্পর্টেন্ট দিয়েছেন। 10 ইম্পর্টেন্ট না, ওটা কেটে দেন, ওটা আমাদের লাগবে না। ওটা আমি 7 কলেজের জন্য দিয়েছি। আচ্ছা, 7 কলেজে অঙ্ক দরকার নেই। 11 লাগবে। 11 2বার আসছে, 18 সাল আর 20 সাল। 11, 12 এই দুটো লাগবে। 12টা অঙ্ক আছে। এগুলো ছোট ছোট অঙ্ক পারবেন। দেখেন, এই 11 নম্বরে কি বলেছিল, ধরো পুট টাইম। এখন এই পুট টাইম কত দিন? 12 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 3 দিন। এই যে টাইমগুলো, এই টাইমগুলো একত্রে যোগ করতে হবে। কত দিন হলো টোটাল মিলে পুট টাইম? 27। এখন 27 দিয়ে 12কে ভাগ করে 100 দিয়ে গুণ করবেন, তাহলে 44.44 চলে আসবে। এবার এটাকে ভাগ করবেন, 100 দিয়ে গুণ করবেন, সবাইরে ভাগ করে 100 দিয়ে গুণ করবেন, এতে আবার 100% মিলে যাবে। এটা বলছিল যে ম্যানুফ্যাকচারিং সাইকেল এফিসিয়েন্সি দেখাও। তো এফিসিয়েন্সি দক্ষতা শতকরায় দেখাতে হয়। এই
পুট টাইমটা যোগ করা নাম্বারটা করবেন না পার্সেন্টেজ দেখানো, এছাড়া আর কোনো কাজ নেই। আর এই 12 নম্বরে নাইলন আর লেদারের অঙ্ক, এটাও সহজ আছে। হ্যাঁ, কয় নম্বর জন্য বললেন? 7 নাম্বারটা স্যার। আসতেছি আমরা 7 এবং 8। 7 নম্বর আসেন, কি কি দেওয়া আছে? জামান সুপারমার্কেট অপারেট এ ক্যাপাসিটি অ্যান্ড ডিজাইড এবিসি কোম্পানিতে দেখাতে হবে, এবিসি সিস্টেম অনুযায়ী। অর্ডারিং 50 টাকা পার পারচেস অর্ডার, ডেলিভারি রিসিভ 40 টাকা পার ডেলিভারি চার্জ, সেলফ স্টকিং আছে 10 টাকা পার আওয়ার, কাস্টমার সাপোর্ট অ্যান্ড অ্যাসাইন আছে 10 পয়সা পার আইটেম অফ সোল্ড। অ্যাক্টিভিটি কি কি দেওয়া আছে? A1 A2 A3 তিনটে প্রোডাক্ট। রেভিনিউ দেওয়া আছে 50,000, 60,000, 45,000। সেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট। স্টোর সাপোর্ট আছে 5,700, 7,050 এবং 5,250। অ্যাক্টিভিটি আর ইউজ, কি কি ইউজ হয়েছে? অর্ডারিং, পারচেস অর্ডার 30 টাকা, 25 টাকা, 13 টাকা, ডেলিভারি চার্জ, তারপরে সেলফ স্টকিং আওয়ার্স, কাস্টমার সাপোর্ট, আইটেম সোল্ড 15,500, 20,500, 7,900। এখন আমরা কি কি করব? ইনফরমেশন তো দেওয়া থাকলো। এখানে আবার প্রফিট দেখাতে বলছে। The rate of the 25% of cost of goods sold, প্রফিট দেখাতে হবে 25%। Prepare a income statement using the simple costing system, prepare a activity based costing system। প্রথমে আমরা আসি সিম্পল কস্টিং সিস্টেমে, মানে ট্র্যাডিশনাল সিস্টেম অনুযায়ী। তাহলে রেভিনিউ যা দেওয়া আছে 4টে ডিপার্টমেন্ট, 3টে ডিপার্টমেন্ট, টোটাল গ্র্যান্ড টোটালও দেখাই দেওয়া হলো। কস্ট অফ গুডস সোল্ড আছে, আর ইউনিট সিম্পল কস্টিং সিস্টেম যেমন অ্যালোকেটেড দ্য সাপোর্ট কস্ট অফ দ্য প্রোডাক্ট, ও কস্ট অফ দ্য প্রোডাক্ট রেট হচ্ছে 25% অফ দ্য কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের 25% স্টোর সাপোর্ট কস্ট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড 19,000, 19,000-এর 25%, 23,500 এর 25%, সবারই 25% দেখালাম। দেখে দুটো মিলে না থাকলে এটা উপরে এটা আসতো না স্যার। হ্যাঁ, এখানে আমাদের কস্ট অফ গুডস সোল্ডের বলেছে, কস্ট অফ গুডস সোল্ডের সাপোর্ট কস্ট দেখাতে হবে 25% করে। যদি বলতো গ্রোস সেলের উপরে গ্রোস 25%, তাহলে সেলের উপর দেখাতাম। তো টোটাল কস্ট বের হলো। এখন আমরা সেল থেকে টোটাল কস্ট মাইনাস করলে গ্রোস প্রফিট পাওয়া যাবে। সেল 50,000, টোটাল কস্ট 23,000, বাদ দিলে থাকবে 26,250। এই 60,000 থেকে 29,000 বাদ দিলে 30,625। এইভাবে আর কি গ্রোস প্রফিটটা বের হয়েছে। তাহলে অপারেটিং ইনকাম পেয়ে গেলাম। এখন এই অপারেটিং ইনকামের শতকরা হার, এটা আমাদের একটু দেখাতে হবে এফিসিয়েন্সি করার জন্য। 50,000 দিয়ে প্রফিটকে ভাগ করেন, 26,000কে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 52%, 52.5%, এটা 51.04, 51.39%, এটা 51.61%। এই একসাথে পার্সেন্টেজ দেখা দিলাম। অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম অনুযায়ী দেখাতে হবে। তাহলে প্রথমে আসলাম সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড বাদ দিচ্ছি। অর্ডারিং কস্ট, অর্ডারিং কস্ট আছে কয়টা? এখন 50 গুণন 25, 30, 25, 13, 30 ছিল অর্ডারিং কস্ট। ডেলিভারি চার্জ ছিল 98 টাকা। একটা অর্ডার 5 টাকা পার পারচেস অর্ডার।
50 টাকা। দেখুন অর্ডারিং কস্ট আছে 50 টাকা, তো 30 বার অর্ডার দেওয়া হয়, তা 30 গুণ 50, 25 গুণ 50, 13 গুণ 50, তাহলে মোট আসলো 1500, 1250, 650 এবং 3400 টাকা। ডেলিভারি চার্জ 40 বার, এখানে ডেলিভারি চার্জ আছে 40 টাকা গুণন 98 বার, তো 98 গুণন 40, 36 গুণন 40, 28 গুণন 40, এতে অ্যামাউন্টগুলো চলে আসবে এই 3920, 1440, 1120 এবং 6480 টাকা। সেলফ স্টকিং 10 টাকা করে পার আওয়ার্স, এখানে আছে 183 আওয়ার্স, 166 আওয়ার্স এবং 24 আওয়ার্স। $1830 টাকা হয়েছে, 1660 টাকা এবং 240 টাকা, আর 3730 টাকা হয়েছে গ্রান্ড টোটাল। কাস্টমার সাপোর্ট, কাস্টমার সাপোর্ট হচ্ছে আইটেম 15,500, কিন্তু এর জন্য কাস্টমার সাপোর্টিং কস্ট আছে 10 পয়সা করে পার আইটেম। তো 15,500 গুণন 10 পয়সা, 20,500 গুণন 10 পয়সা, 7,900 গুণন 10 পয়সা, সব মিলে আসলো খরচ। এই যে সব ওভারহেডের খরচ চলে আসলো একত্রে টোটাল কস্ট। সেল থেকে 27,800 বাদ দিলাম 50,000 থেকে, লাভ হলো 22,200, এটা 30,100, এটা 24,700, সব মিলে 77,000 টাকা লাভ। এই লাভকে 50,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, তাহলে এফিসিয়েন্সি চলে আসলো পার্সেন্টেজ। অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম আর হলো ট্র্যাডিশনাল সিস্টেম। আর ওই যে আমরা 3 নম্বর যে অঙ্কটা করছি, ঠিক এই যে 30 মিনিটে কত ঘন্টা জানেন? 30 মিনিটে কিন্তু হাফ ঘন্টা। এই হাফ যখন লিখবো এখানে 0.5, এটা কিন্তু 30 মিনিটের কারণে লিখছি। 30 মিনিট মানে হাফ ঘন্টা। এগুলো সব একই রকম আছে, 4 মার্কের অঙ্ক, এইটুক প্রশ্ন আর এইটুক অ্যান্সার দিতে হবে। 18 সালে আসছিল 4 মার্কের জন্য। ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, ইন্সপেকশন কস্ট, ফর প্যাকিং কস্ট, প্রত্যেকের আলাদা আলাদা করে পার ক্যামেরা প্রতি ক্যামেরার জন্য দেখানো হলো। তাহলে বাড়ির কাজ থাকলো 8, 7, 8, 1, 2, 3, 7, 8, আর এই হলো 11 আর এই 12। 1, 2, 3, 7, 8, 11, 12, এই কয়টা আজকে বাড়ির কাজ। 1 নম্বর ফর্মেট, 2 নম্বর ফর্মেট শেষ। আগামী দিন আমরা 3 নম্বর ফর্মেট শেষ করে অন্য অধ্যায়তে চলে যাব। আমার তৌফিকুল্লাহ।